প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ড্রিম চিলড্রেন বাই চার্লস ল্যাম্ব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই যে এসেটাকে, এটা মূলত একটা এসে, এবং এই এসেটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে এই রেভারি। রেভারি বলতে অ্যাকচুয়ালি দিবা স্বপ্ন। তো কিভাবে এটা দিবা স্বপ্ন এবং এটার ভিতরে কি আছে আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা এই এসেটা পড়ার পরে আমরা যেটা বুঝতে পারবো বা এই এসে থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই এসের যে থিম, সেই থিমটা হলো রিগ্রেট এবং লস, অর্থাৎ আক্ষেপ এবং কোনো কিছু হারিয়ে ফেলার এবং সেখান থেকে যে আক্ষেপ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই এসেটার থিম। এবং এখানে আমরা কোন কোন বিষয়ের রিগ্রেট বা আক্ষেপ দেখতে পাবো, সেটা হচ্ছে যে রিগ্রেট অফ আনফুলফিলড জয়, অর্থাৎ এমন কিছু আনন্দ যেগুলো ফিল আপ হয়নি, আনন্দগুলো পায়নি রাইটার, সেইগুলোর প্রতি তার আক্ষেপ। আনফুলফিলড লাভ, অর্থাৎ ভালোবাসা যেটা পূরণ হয়নি, সেই ভালোবাসা সম্পর্কে তার একটা। তো ঠিক আছে, চলো দেখি লাইন বাই লাইন। এটা আমরা লাইন বাই লাইন পড়বো, আমি খুব দ্রুত পড়বো। দেখো, যেটা শুরুতেই যেটা বলছে রাইটার, সেটা হচ্ছে যে চিলড্রেন লাভ টু লিসেন দ্য স্টোরিজ অ্যাবাউট দ্য এল্ডার্স হোয়েন দে ওয়ার চিলড্রেন। আচ্ছা, এখানে তিনি একটা সার্বজনীন যে কথা বলছেন যে চিলড্রেনরা বা শিশুরা অ্যাকচুয়ালি তারা গল্প শুনতে ভালোবাসে তাদের পূর্ববর্তী যে যারা ছিল তাদের সম্পর্কে। অর্থাৎ সাপোজ একটা শিশু তার চাইতে যে বড় যারা, তাদের গল্পগুলি শুনতে খুব ভালোবাসে। এবং মানে তাদের গল্প, বড়দের গল্পগুলি বলতে বড়দের সেই গল্পগুলি যেগুলো অ্যাকচুয়ালি তারা ছোটবেলায় যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছে, সেই জিনিসগুলো শুনতে খুব ভালোবাসে। টু স্ট্রেস দেয়ার ইমাজিনেশন টু দ্য কনসেপশন অফ এ ট্র্যাডিশনালি গ্রেট আঙ্কেল আর গ্র্যান্ডাম হোম দে নেভার স। এমনকি তাদের যে ইমাজিনেশন, সেই ইমাজিনেশনকে টেনে নিয়ে একটা কনসেপ্টে রূপান্তরিত করে এই গল্পগুলি। এবং এই গল্পগুলি সাধারণত তারা শুনতে চায় হচ্ছে তাদের যে মানে বড় আঙ্কেল রয়েছে, সেই আঙ্কেলদের, অথবা তাদের গ্র্যান্ড্যাম। গ্র্যান্ড্যাম বলতে বাড়ির যে বৃদ্ধ মহিলা, বিশেষ করে দাদি, নানি বা ঠাকুরমা, এদের যে গল্পগুলি তারা সেগুলো শুনতে চায়। এবং এমনকি যা তাদেরকে তারা অনেকেই দেখেও নি, অর্থাৎ এই যে শিশুরা যারা তাদের গল্প শুনতে চায় তাদেরকে অনেক সময় তারা দেখেও না, কিন্তু তারা গল্পগুলো শুনতে চায় এবং অনেক মজা পায়। It was in this spirit that my little one crept about me the other evening to hear about their great grandmother Phil, who lived in a great house in Norfolk. আচ্ছা, এটা অনেক বড় লাইন, আমি নরফক পর্যন্ত এইটুকু পর্যন্ত বলি। সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা তারও ঘটে। সেটা হচ্ছে যে একজন ছোট, তার প্রিয় কেউ একজন, একটা ছোট বাচ্চা তার কাছে আসে এবং তার কাছে তার মানে গল্প শুনতে চায়, বিশেষ করে তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। গ্রেট গ্র্যান্ডমাদার বলতে দাদি বা নানির মাতা, অর্থাৎ আমরা যেটা বাংলাদেশে বলি আহ, বড় আম্মা, বা অনেক জায়গায় বলে বুড়া আম্মা, এরকম। বা ইন্ডিয়াতে যেরকম ঠাকুরমার মা সম্পর্কে আর কি যে গল্পগুলি, সেই গল্পগুলি শুনতে চাচ্ছে। তো এখানে একটা ঠাকুরমার মা সম্পর্কে বা একটা গ্রেট গ্র্যান্ডমাদার, যার নাম ইউজ করা হয়েছে ফিল্ড, এবং বলা হচ্ছে হু লিভড ইন এ গ্রেট হাউস ইন নরফক। নরফক নামক জায়গায় সে একটা বড় বাড়িতে বসবাস করত। বাড়িটার সাইজ বলেছে যে 100 টাইমস বিগার দেন দ্যাট ইন হুইচ দে অ্যান্ড পাপা লিভড। বলা হচ্ছে যে এটা হচ্ছে, এই বাড়িটা প্রায় 100 গুণ বড় এখন যে বাড়িটাতে এই রাইটার এবং তার পাপারা বসবাস করে, সেই বাড়ির চেয়ে। আচ্ছা, হুইচ হ্যাড বিন দ্য সিনস, সো অ্যাট লিস্ট ইট ওয়াজ জেনারেলি বিলিভড দ্যাট, আচ্ছা, বিলিভড ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি of the tragic incidents which they had lately become familiar with from the ballad of the children of the world. আচ্ছা, বলা হচ্ছে যে এই যে নরফক, এই নরফকে একটা ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে। সেইটা হচ্ছে যে, আচ্ছা, একটা ট্র্যাজিক ঘটনার কথা বলছে এখানে। ট্র্যাজিক ঘটনাটা এরকম যে কিছুদিন আগে ওইখানে চিলড্রেন ইন দ্য উড নামে একটা ব্যালাড, সেই ব্যালাডের এই নরফর্কে অ্যাকচুয়ালি একটা দৃশ্য প্রায় দেখা যায়। এবং এই মানে দেশের এই অংশটাতে মানুষ একটা জিনিস খুব বিশ্বাস করে, সেটা হচ্ছে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট যেটা সম্প্রতি ঘটে গিয়েছিল, আহ, মানে খুব পরিচিতি লাভ করেছিল ফ্রম দ্য চিলড্রেন, আচ্ছা, ফ্রম দ্য ব্যালার্ড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড। চিলড্রেন ইন দ্য উড নামে একটা ব্যালার্ড, সেই ব্যালার্ড থেকে একটা ট্র্যাজিক ঘটনা যেটা অনেক পরিচিতি লাভ করেছিল এই নরফর্কে।
Certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece of the great hall. বলা হচ্ছে যে একটা ঘটনা সেখানে ঘটেছিল বা একটা স্টোরি সেখানে ছিল, সেটা হচ্ছে যে চিলড্রেনরা এবং তাদের যে চিলড্রেনদের স্টোরি ছিল ওই ব্যালাডের ভেতরে, এবং তাদের একটা ক্রুয়েল আঙ্কেল ছিল, খুব নিষ্ঠুর প্রকৃতির একটা আঙ্কেল ছিল, যে আঙ্কেলটাকে অর্থাৎ এই ঘটনাটাকে কার্ভ আউট করা হয়েছিল, অঙ্কন করা হয়েছিল কাঠের ওপরে, এবং এইটাকে এঁটে দেওয়া হয়েছিল একটা চিমনি পিসের সঙ্গে, একটা গ্রেট যে হল রুম ছিল সেই হলের চিমনির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, the whole story down to the robin redbreast till a foolish rich person pulled it down to set up a marble one of modern invention in its stead with no story upon it. আচ্ছা, বলা হলে যে এই যে স্টোরিটা একটা কুয়েল আঙ্কেলের, বলা হচ্ছে যে এই সমস্ত স্টোরিটা ছিল একটা রবিন রেডব্রেস্ট নামে একটা লোকের, এবং এটা ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত একজন ফুলিশ রিচম্যান, বলা হচ্ছে একজন বোকা রিচম্যান এটাকে না নামালো, এবং সেইখানে ওই যে জায়গায় এই কাঠে অঙ্কিত যে স্টোরিটা ছিল এই স্টোরিটার পরিবর্তে ওইখানে একটা মার্বেলের একটা শো পিস বা মার্বেলের তৈরি একটা কিছু ওইখানে লাগিয়ে দিল, এবং এটার উপরে আসলে কোনো ধরনের কোনো গল্প টল্প ছিল না। Here Alice put out one of her dear mother's look, too tender to be called upbraiding. এখানে অ্যালিস নামে একজন ছিল, এবং মানে একটা ছোট বাচ্চা, এবং বলছে সে তার মায়ের মতো অনেকটা দেখতে, এবং টু টেন্ডার টু বি আপগ্রেডিং। আপগ্রেডিং বলতে আসলে নিন্দা করা, তো এখানে বলছে যে খুবই ছোট বা খুবই কচি বা খুব সুন্দর চেহারার এই মেয়েটা ছিল অ্যালিস, এবং সে তার মায়ের মতো দেখতেই, অর্থাৎ তার প্রশংসা করতে গেলে তার মায়ের মতোই দেখতে সে অনেকটা। Then I went on to say, তারপরে আমি বলতে শুরু করলাম, how religious and how good their great grandmother Field was, how beloved and how respected by everybody, though she was not indeed the mistress of this great house, but had only the charge of it, and yet in some respects she might be said to be the mistress of it too, committed to her by the owner. আচ্ছা, এটা অনেক বড় একটা সেন্টেন্স, আমি শর্টে এখানে আগে বলে নিই। সেটা হচ্ছে যেরকম তারপরে রাইটার আর কি যেটা শুরু করলো, গল্প বলতে শুরু করলো, কিছু চিলড্রেন যেহেতু তার কাছে এসেছে, বিশেষ করে অ্যালিস, এবং সে ওই যে গ্র্যান্ড মাদার মানে গ্রেট গ্র্যান্ড মাদার তার সম্পর্কে একটা গল্প শুরু করলো। বললো যে এই গ্রেট গ্র্যান্ড মাদার ছিল অনেক বিলাভেড একজন পার্সন, তাকে সবাই খুব ভালোবাসতো, তাকে সবাই খুব রেসপেক্ট করতো, এবং যদিও সে এই বড় যে বাড়িটা এই বাড়িতে বসবাস করলো, সে এই বাড়ির মিস্ট্রেস ছিল না, অর্থাৎ এই বাড়ির যে মালিকিন সে মালিকিন ছিল না, বরং সে ছিল এই বাড়ির ইনচার্জ ছিল, এবং বলা হচ্ছে যে তারপরেও কিছুটা রেসপেক্ট সে পেত এই বাড়ির মিস্ট্রেস এর মতোই, এবং কমিটেড টু হার বাই দ্য অনার, এবং এইটা অ্যাকচুয়ালি অনার তাকে দিয়েছিল, অর্থাৎ এই বাড়ির যে সে ইনচার্জ হলেও এই বাড়ির পুরোপুরি যে সম্মান সেটা সে পেত। Who preferred living in a newer and more fashionable mansion which he had purchased somewhere in the adjoining country. আচ্ছা, এই যে বাড়ির যে মালিক এই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ডের কাছে ইনচার্জে দিয়ে সে কি করেছিল, পার্শ্ববর্তী কোনো এক জায়গায়, শহরের কোনো এক জায়গায় সে নতুন একটা ম্যানশন কিনেছিল, এবং সেটা ছিল নতুন এবং আরো অনেক বেশি ফ্যাশনেবল। তো যেটা ইনচার্জের কাছে ছেড়ে রেখে গেল সেটা অ্যাকচুয়ালি যেহেতু পুরাতন হয়ে গেছে সেজন্য এটা ছেড়ে তারা নতুন আরেকটা বাড়িতে চলে গেল। But still she lived in it in a manner as if it had been her own, and kept up the dignity of the great house. In a short while she lived, which afterward came to decay and was nearly pulled down, and all its old ornaments stripped and carried away to the owner's other house. আচ্ছা, আমি যদি এইটুকু আরেকবার বলি, অর্থাৎ এইটুকু যেহেতু অনেক বড় একটা সেন্টেন্স, ভেঙে ভেঙে বলছি। তো যখন এই বাড়িটা থেকে বাড়ির মালিক চলে গেল এই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড যেটা তার কাছে ইনচার্জে দিয়ে, তা বলা হচ্ছে যে
এই বাড়িটা যদিও তার না, কিন্তু এই ফিল্ড এমনভাবে বসবাস করতো এখানে যেন সেই এই বাড়ির মালিক, এবং সমস্ত ডিগনিটি, এই হাউজের যে ডিগনিটি ছিল বা এই হাউজের যে একটা ম্যাগনিফিসেন্স যেটা ছিল, সে সব কিছুই নিয়েই সে আর কি এখানে বসবাস করতো। এবং এইভাবে বসবাস করতে করতেই একটা সময় যেটা হলো যে আফটারওয়ার্ড কেম টু ডিকে, তো এই যে বাড়িটা একটা সময় মনে হচ্ছে পুরনো হয়ে গেছে এবং একটা ধ্বংসের কাছাকাছি চলে আসছে, এবং ওয়াজ নিয়ারলি পুল ডাউন, এবং প্রায় ভেঙেই পড়েছিল এই বাড়িটা, এরকম একটা অবস্থায় চলে আসছে। এবং এই বাড়ির যত ওল্ড অর্নামেন্ট বা মানে ওল্ড যে শোপিস বা ওর যে ক্রাফট বা অন্যান্য যা কিছু, সেগুলোই খুলে ফেলা হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়েছিল অনারের যে নতুন বাড়ি সেই বাড়িটাতে। Where they sat, were sat and looked as awkward as if someone were to carry away the old tomes they had been lately at the abbey and stick them up in ladies' seats toward এ অনেক বড় সেন্টেন্স। টাওয়ার্ড্রাই গিল্ট ড্রয়িং রুম। আচ্ছা, এইখানে যদি এই সেন্টেন্সটা আমি আরেকটু বলি, সেটা হচ্ছে এখান থেকে যে আরেক জায়গায় যে বাড়িতে এই বাড়ির অর্নামেন্টগুলো নিয়ে যে রাখা হলো, সেখানে এটা অনেকটা অকওয়ার্ড লাগছিল, অদ্ভুত লাগছিল। এবং এইটা এগুলো নিয়ে গিয়ে তাদের যে লেডিসের যে আহ, কি বলে ড্রয়িং রুম, সে ড্রয়িং রুমে রাখা হয়েছিল। আচ্ছা, অনেক কিছুই ছেড়ে দিয়ে যাচ্ছি, তবে মেইন সামারিটা আর কি বলার চেষ্টা করছি। Here John smiled as much as to say, "What would be foolish indeed." এখানে জন নামে একটা মানে বাচ্চা ছিল, সে আর কি খুব হাসলো এটুকু শুনে, যে কি কত না বড় একটা বোকামির কাজ, যে একটা বাসা থেকে ওল্ড অর্নামেন্টগুলি সরিয়ে নিয়ে নতুন একটা জায়গায় রেখে দিল। এইগুলো বিষয় নিয়ে সে আর কি মজা পেল, হাসছে। And then I told how, when she came to die, her funeral was attended by a concourse of all the poor and some of the gentry too of the neighborhood for many miles round to show their respect for her memory, because she had been such a good and religious woman. আচ্ছা, এইটুকু অ্যান্সার দেই আগে। সেটা হচ্ছে যে এরকম, যে জন হাসলো যখন, তারপরে এই রাইটার আবার হচ্ছে গল্প শুরু করলো, এবং সে বলল যে যখন এই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড যখন মারা গেল, তখন তার যে ফিউনারেল অনুষ্ঠান হয়েছিল, অর্থাৎ তার যে শবযাত্রা, সেখানে অনেক মানুষ আহ, মানে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে গরিবরা, এবং অনেক ভদ্রলোকও সেখানে অংশগ্রহণ করে, এবং অনেক দূর থেকে পার্শ্ববর্তী যে অনেক যে জায়গা আছে বা নেবারহুড, প্রতিবেশী যে জায়গাগুলো আছে, সে অনেক দূর থেকে অনেক মানে মানুষ আসলো এবং তাদের রেসপেক্ট দেখালো তার স্মরণে, কারণ সে ছিল খুবই ভালো মানুষ এবং রিলিজিয়াস একটা উইমেন। আচ্ছা, so good indeed that she knew all the psaltery by heart, and a good part of the testament. এই যে গ্রেট গ্র্যান্ডমাদার যেটা, সে আবার আরো তার কিছু গুণ ছিল, সেটা হচ্ছে যে সে সল্টারি বাজাতে পারতো। সল্টারি বলতে বীণা। বীণা তোমরা চেনো কিনা, সেটা হচ্ছে যে আচ্ছা, তোমরা কারো কাছে শুনে নিও, বীণাটা আমি বোঝাতে পারছি না, একটা বাদ্যযন্ত্র। সেটা এই যে অনেক বড় হয় আর কি, মাটিতে রেখে কাঁধের সঙ্গে হিলান দিয়ে বাজায় অনেক সময়, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতে এই বীণাটা ইউজ হয়। তো বলা হচ্ছে বীণা বাজাতে পারতো, সেই সঙ্গে তার তার হচ্ছে প্রায় ওল্ড টেস্টামেন্টের অনেক কিছুই তার জানা ছিল এবং মুখস্থ ছিল। হিয়ার লিটল অ্যালিস স্প্রেড হার হ্যান্ডস। এবার লিটল অ্যালিস কি করলো, তার হাত ছড়িয়ে দিল। দেন আই টোল্ড হোয়াট এ টল আপরাইট গ্রেসফুল পারসন দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়ান্স ওয়াজ। তারপরে আমি বললাম যে তোমাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার, সে অনেক গ্রেসফুল ছিল এবং আপরাইট ছিল, এবং মানে সেই সম্পর্কে আমি আর কি বললাম যে একটা সময় তোমাদের গ্রেট গ্র্যান্ড মম যেটা ফিল্ড, সে অনেক গ্রেসফুল, দয়ালু ছিল, আপরাইট ছিল, এবং দেখতেও সে অনেক মানে লম্বা ছিল, বডিতেও সে অনেক লম্বা ছিল, এটা আমি বললাম। And how in her youth she was esteemed the best dancer. Here Alice's little right foot played an involuntary movement till upon my looking grave it desisted the best dancer. I was saying
in the country till the cruel disease called a cancer came and bowed her down with pain, but it could never bend her good spirit and make them stop. But they were still upright because she was so good and religious. যে এই অনেক বড় লাইন, তো এই লাইনটা যদি আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে গ্রেট গ্র্যান্ডমাদার সম্পর্কে এই রাইটার বলছিল যে সে অনেক লম্বা ছিল দেখতে এবং সোজা ছিল, অনেক গ্রেসফুলও ছিল পার্সন হিসেবে। এবং এই অবস্থায় তার এখানে যে ছোট বাচ্চা, সেটা হচ্ছে যে আচ্ছা, তার সম্পর্কে আরেকটা তথ্য, সেটা হচ্ছে যে এই গ্রেট গ্র্যান্ডমাদার সে একজন ভালো ডান্সারও ছিল। তো এটা শোনার পরে এই অ্যালিস কি করলো, তার পা দুটো যেন একটু ছুঁড়ে ছেটে দিল এবং যেন একটু ইনভলান্টারি ছিল, অর্থাৎ সে যেন শুনতে চাচ্ছে না এই অংশটুকু, গল্পের এই অংশটুকু যেন সে শুনতে চাচ্ছে না। এবং বলছে যে আমি তখন কি করলাম, তার কবরের দিকে তাকালাম এবং আরো বলতে থাকলাম যে এই গ্রেট গ্র্যান্ডমাদার ছিল একজন বড় ডান্সার, এবং বললাম যে এই কান্ট্রিতে, অর্থাৎ এই জায়গাটাতে একটা সময় এখানে একটা ডিজিজ এসেছিল, একটা রোগ এসেছিল, এবং যে রোগটার নাম হচ্ছে ক্যান্সার। বলা হচ্ছে ক্যান্সারটা যখন আসলো তখন এই ফিল্ডেরও হচ্ছে ক্যান্সারটা হয়েছিল, এবং তার ফলে সে আর মানে ওইভাবে নাচতে পারতো না, এবং সে বসে পড়েছিল বলতে সে আর ওইভাবে নাচতে পারে না সেটা, এবং তার পেইন, অনেক ব্যথা হইতো আর কি। বাট তারপরেও তার যে ভালো গুণগুলি, যে স্পিরিট বা তার যে ভালো আত্মা, সেইটা আসলে বেন্ড হয়ে যায়নি, ঝুঁকে পড়ে নাই, এবং এটাকে কেউ থামাতেও পারেনি। এবং তারপরেও তারপরে এই যে তার যে অসুখটা হলো, যে ক্যান্সার হলো, ক্যান্সারের পরে সে নাচতে পারে না ঠিকই আছে, কিন্তু তারপরেও সে অনেক গ্রেসফুল ছিল, আপরাইট ছিল, কারণ সে ছিল রিলিজিয়াস এবং খুবই ভালো একজন মানুষ। Then I told how she was used to sleep by herself in a lone chamber of the great lone house. তারপরে আমি বললাম যে কিভাবে সে ঘুমাতো, বিশেষ করে একটা বড় বেড চেম্বারে, একাকী একটা বড় বেড চেম্বারে, এবং এই ফাঁকা হাউসের ভেতরে, এটা আমি বললাম। And how she believed that an apparition of two infants was to be seen at midnight, gilding up and down the great staircase near where she slept, but she said those innocents would do her no harm. And how frightened I used to be, though in those days I had my maid to sleep with me, because I was never half so good or religious as she, and yet I never saw the infants. আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটা অনেক বড়, তো এই লাইনটা সম্পর্কে যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে এবার এই রাইটার, আমাদের যে রাইটার চার্লস ল্যাম্ব, তিনি বলছেন যে এই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, সে কিভাবে ঘুমাতো এই ফাঁকা বাড়িতে একাকী, সে সম্পর্কে। এবং সেটা বলতে গিয়ে তিনি বললেন যে এই গ্রেট গ্র্যান্ডমাদার, এই ফিল্ড, সে বলতো যে এখানে দুইটা ছোট বাচ্চার অ্যাপিরিশন বলতে আত্মা বা ঘোস্ট, তো বলছে তারা এখানে বসবাস করতো তার সঙ্গে, এবং তারা রাত্রিবেলা এই যে বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতো। এবং তিনি বলছেন যে এই গ্রেট গ্র্যান্ডমাদার বলতো, অর্থাৎ ফিল্ড বলতো যে এই বাচ্চা দুটি তার কোনো ক্ষতি করে না, এবং তার কোনো ক্ষতি করবে না, এটা সে বলতো। কিন্তু রাইটার বলছে তারপরেও আমি অনেক ভয় পেতাম ওই সময়টাতে, এবং আমি আমার মেইড যারা ছিল, আমার যে দেখাশোনা করতো, তাদের সঙ্গে নিয়ে আমি ঘুমাতাম, কারণ আমি অতটা ভালো ছিলাম না বা অতটা রিলিজিয়াসও ছিলাম না, বা এক কথা এই রাইটারের অতটা সাহস ছিল না, ঠিক যেমনটা ছিল ওই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ডের। তো তার এরকম ছিল না বলে সে তার সাথে করে মেয়েদেরকে নিয়ে ঘুমাতো। অ্যান্ড ইয়েট আই নেভার স দ্য ইনফ্যান্টস, এবং তারপরে রাইটার বলছেন তারপরে আমি কখনো আর কি এই যে ছোট দুই বাচ্চার কথা বলা হচ্ছে অ্যাপারিশন, তাদেরকে আমি কখনো দেখিনি। হিয়ার জন এক্সপান্ডেড অল হিজ আইব্রোস অ্যান্ড ট্রাইড টু লুক গার্জিয়াস। আচ্ছা, এবার এই যে ভয়ের কথা শুনলো যখন ছোট বাচ্চাদের ভেতরে একজন, যার নাম হচ্ছে জন, যখন সে শুনলো যে তাদেরকে যে গল্পটা শোনাচ্ছে সে ভয় পেয়েছিল, এবার সে কি করলো, তার আইব্রো যেটা রয়েছে সেটাকে একটু এক্সপান্ড করলো, এবং সে এমন একটা ভাব করলো যেন সে অনেক কারেজিয়াস বা অনেক সাহসী। আচ্ছা,
Then I told how good she was to all her grandchildren, having us to the great house in the holidays, where I, in particular, used to spend many hours by myself, in gazing upon the old bust of the 12th Caesar that had been Europe's Rome, till the old marble heads would seem to live again, or I to be turned into marble with them. How I never could be tried with roaming about the huge mansion with its vast empty room, with their worn out hangings, fluttering tapestry, and carved oaken panel, with the gilding almost rubbed out, sometimes in the spacious old-fashioned garden, which I had almost to myself, unless when now and then a solitary gardening man would cross me, and how the nectarines and species and pieces hung upon the walls, without my ever offering to pluck them because they were forbidden fruit, unless now and then, and because I had more pleasure in strolling about among the old melancholy looking year trees or the firs, or picking up the red berries and the fir apples, which were good for nothing but to look at, or in lying about upon the fresh grass with all the fine garden smells around me, or basking in the orangely orangery, till I could almost fancy myself ripening to আচ্ছা এইটুকুই থাক। আচ্ছা এরপর থেকে আমি আম, বাংলাটা বলে দিই। আসলে তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো ভুলে গেছি যে কখন থেকে কি বলছি, অনেকক্ষণ ধরে ইংলিশটা পড়েই যাচ্ছে এটা। তো আসলে এটা একটু বেশি বেশি করেছে, কারণ এত বড় সেন্টেন্স তো লেখার কোনো কারণই ছিল না। যাই হোক, রাইটার ভালো বুঝেছেন, উনি এটা লিখেছেন। তো আমি এই যতটুকু পড়লাম বা আরও কিছুটা রয়েছে, এই অংশটুকুতে রাইটার তার নিজের সম্পর্কে বলছেন যে তিনি ছোটবেলায় কি কি করতেন এই বাড়িটাতে। তো সেটা যদি আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে এরকম যে যখন এই ছোটবেলায় ছিলেন রাইটার, সে বলছেন যে তিনি তার যেই ফিল্ড নামক যে গ্রেট গ্র্যান্ড মাদারের কথা বলছেন, তিনি বলছেন যে এই গ্রেট গ্র্যান্ড মাদার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, এবং এই বাড়িতে যখন হলিডে আসতো, বিশেষ করে পার্টিকুলার মানে এই রাইটার বলছে যে হলিডে যখন আসতো তখন সে এই বাড়িতে বিশেষ করে এই গ্রেট গ্র্যান্ড মাদারের সঙ্গে অনেক সময় কাটাতো। এবং সে বলছে যে এই সময় সে আর কি এই বাড়িতে কি কি করতো সেই বিষয়গুলো এখানে বলছে, যে এখানে সে মার্বেলের যে জিনিসগুলি সেগুলো নিয়ে সে খেলাধুলা করতো, এবং সেই সঙ্গে সে এখানকার যে হিউজ ম্যানশনগুলি রয়েছে, বড় যে রুমগুলি রয়েছে, সেই রুমগুলোর ভিতরে ছুটোছুটি করতো। এবং তার সঙ্গে সে আরও যে কথাটা বলছে যে এখানে যে ওল্ড ট্যাপেস্ট্রি যেগুলো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো ওকেন প্যানেলের কার্ভড যেগুলো, মানে এক কথা যে শোপিসগুলো রয়েছে সেগুলো নিয়ে সে খেলাধুলা করতো। এবং তারপরে আরও যেটা বলছে ওল্ড ফ্যাশনের যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনের মধ্যে সে খেলাধুলা করতো। এবং আরও যেটা বলছে যে সেটা যে গার্ডেনিং ম্যান অর্থাৎ গার্ডেন ম্যান যেটা, তাকে যখন মানে থামাতো তার আগ পর্যন্ত সে খেলাধুলা করেই যেত। এবং তারপরে এখানে কিছু গাছগাছালির কথা বলা হয়েছে, যে নেকটারিনস এবং পিসেস যেটা ওয়ালের থেকে ঝুলে থাকে। এবং তারপরে তিনি যে বলছেন যে এখানে অ্যাপেলের গাছ ছিল, কিন্তু তারপরে রেডবেরি ছিল, এই ফলগুলো তুলতে নিষেধ করা হয়েছিল, সেটাও তিনি বলছেন। তারপরে বলছেন আই হ্যাড মোর প্লেজার ইন স্ট্রলিং, এবং তিনি স্ট্রলিং করতে অনেক বেশি মজা পেতেন এই অ্যামং দ্য ওল্ড মিলানকোলি লুকিং ইয়ে ট্রি, অর্থাৎ পুরনো যে গাছগুলি, পুরনো বৃদ্ধ গাছগুলি ইয়ে ট্রির। তো সে এই গাছগুলির ভিতরে সে স্ট্রলিং করতে খুব পছন্দ করত। এবং তারপরে সে রেডবেরি, তারপরে ফার অ্যাপেলস, এগুলো সে প্লাক করতো, মানে পিকিং করতো। পিকিং আপ বলতে মাটিতে পড়ে থাকতো সেগুলো সে কুড়াতো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে হুইচ ওয়ার গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট,
বলছেন যে এখানে যে ফ্রেশ গ্রিন গ্রাসগুলো রয়েছে এগুলো দেখতে খুব ভালো লাগতো, এবং আরও যে গার্ডেনের যে সুন্দর স্মেল, সেই স্মেলগুলি তিনি পেতেন, খুব ভালো লাগতো গার্ডেনের ভেতরে। এবং অরেঞ্জ যেগুলো সেগুলো বাস্কিং করতেন, বাস্কেটের ভেতরে রাখতেন, এইটাও তার খুব ভালো লাগতো। এবং তারপরে তিনি আরও যেটা বলছেন যে এই সমস্ত ফ্যান্সি ছিল তার, মানে ওই সময়টাতে বিশেষ করে ফল যখন পাকতো, ফল পাকার সময় সবকিছু তার কাছে একটু কাল্পনিক বা ফ্যান্সির মতো মনে হতো। আচ্ছা, এই গেল অ্যাকচুয়ালি অনেক বড় একটা সেন্টেন্সের সামারিটা আমি বললাম। আরও অনেক বিষয় আছে কিন্তু অতটা ডিটেল বললাম না। এরপরে এই সেন্টেন্সটা শেষ করব হচ্ছে এই পর্যন্ত পড়ে। আচ্ছা, তাহলে এবার দেখি, along with the oranges and the limes in that grateful warmth, or in watching the dash that darted to and fro in the fresh pond at the bottom of the garden, with here and there a great sulky pike hanging midway down the water in silent state, and if the mocked at their impertinent fish kings, I had more pleasure in these busy idle diversions than in all the sweet flavors of peaches, nectarines, oranges, and such like common baits of children. আচ্ছা, এইখানেও আরও বেশ কিছু তার যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণের কথাই বলছেন। এখানে তিনি বলছেন ওই বাগানের যে সুন্দর গন্ধ, সেই সুন্দর গন্ধের কথা বলছেন। তিনি আরও যেটা বলছেন, বাগানের নিচে যে একটা পুকুর রয়েছে সেই পুকুরের কথা বলছেন, এবং বলছেন এই পুকুরে তিনি এদিক ওদিকে যে মাছগুলো ঘুরে বেড়াতো সেই মাছগুলো তিনি দেখতেন, এবং মাছগুলোর ভেতরে যেমন পাইক মাছ ছিল সেই পাইক মাছের কথা তিনি বলছেন, এবং আরো অন্যান্য অনেক যে প্লেজার তিনি এখানে পেতেন বা মজাগুলো করতেন সেই মজাগুলোর কথা তিনি এখানে বলেছেন। আচ্ছা, একেবারে লাইন বাই লাইন এগুলো মানে অন্তত এইটুকু, এই যে বিশাল একটা লাইন, এই লাইন একেবারে লাইন বাই লাইন পড়া না পড়লেও চলবে। এখানে জাস্ট একটা তার যে ছোটবেলার যে কাহিনীটুকু, তিনি এই কাহিনীটুকু বলছিলেন। Here John slyly disappointed back upon the plate of bunch of grapes, which not unobserved by Alice, he had meditated dividing with her, and both seemed willing to relinquish them for the present as irrelevant. আচ্ছা, এবার খুব চালাকির সঙ্গেই এই যে জন, সে হচ্ছে তার যে ব্যাক প্লেট এবং বাঞ্চ অফ গ্রেপস, যেখানে হচ্ছে আঙ্গুর রাখা রয়েছে, সে সেটা কি করলো, এইটাকে আগে সরিয়ে ফেললো, এবং এইটা অ্যালিস দেখতে পেল না, এবং তারা দুজনই যেন একটু রিলিনকুইশ অবস্থায় রয়েছে। এবং তারা এই যে আমি যে প্রেজেন্টলি আমার যে স্টোরিটা বলছি, অর্থাৎ রাইটার বলছেন যে রাইটার যে তার যে ছোটবেলার কথাটা বলছেন, এইটা আর কি তারা শুনতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। এবং এইটা তারা ইরিলিভেন্ট মনে করছে, তারা চাচ্ছে তাদের গ্রেট গ্র্যান্ড মম যে তার সম্পর্কে জানতে, কিন্তু আমি এটা আমার সম্পর্কে যখন বলছি তারা যেন একটু হচ্ছে রিলাক্টেন্ট মনে হচ্ছে, তারা যেন শুনতে চাচ্ছে না এই গল্পটা। Then, in somewhat a more heightened tone, I told how, though their great grandmom felt loved all her grandchildren, yet in a special manner she might be said to love their uncle, John L. আচ্ছা, এইখানে আরেকটা জিনিস যেটা বলছেন যে এইবার এই রাইটার কি করলেন, নিজের গল্প একটু বলার পরে তিনি আবার ফিরে এলেন এই গ্রেট গ্র্যান্ডমম ফিল্ড তার সম্পর্কে বলার জন্য, এবং বলতে এসে তিনি বললেন যে যদিও এই গ্রেট গ্র্যান্ডমম বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো, বিশেষ করে গ্র্যান্ড চিলড্রেন যেগুলো, তার নাতি নাতনিদেরকে অনেক ভালোবাসতেন, তারপরে তার একটা স্পেশাল লাভ ছিল ভালোবাসার জন্য তাদের যে আঙ্কেল হচ্ছে জন এল, সে জন এল সম্পর্কে। Because he was so handsome and spirited a youth and a king to the rest of us, বলা হচ্ছে যে কারণ সে ছিল খুবই হ্যান্ডসাম একজন লোক এবং খুব স্পিরিটেড এ ইউথ, খুবই মানে ইউথকালে তার যে যৌবনকালে সে অনেক উদ্যমী ছিল, এবং বলা হচ্ছে যে আমাদের সবার কাছে সে ছিল একজন রাজার মতো। And instead of moping about the solitary corners like some of us, he would mount the most mettlesome horse he could get, when but an imp no bigger
then themselves and make it carry him half over the country in a morning and join the hunters when there were any out, and yet he loved the old greater house and garden too, but had too much spirit to be always up within their boundaries. And how their uncle grew up to man's as brave as he was handsome, to the admiration of everybody, but of their great grandmother felt mostly especially, and how he used to carry me upon his back when I was a lame-footed boy, for he was a good bit older than me, many a mile when I could not walk for pain, and how in my life he became lame-footed too, and I did not always, I fear, make allowance enough for him when he was impatient and in pain, nor remembered sufficiently how considerate he had been to me when I was lame footed. How when he died, আচ্ছা এইটুকু আগে বাংলাটা করে আসি, সেটা হচ্ছে যে অনেক বড় এটাও সেন্টেন্স। আচ্ছা, এইবার এই যে গ্রেট গ্র্যান্ডমাদার, তার যে হাজব্যান্ড, সে হাজব্যান্ড সম্পর্কে আবার এই রাইটার বলছেন, বলছে যে মানে এই গ্রেট গ্র্যান্ডমাদারের যে হাজব্যান্ড, সে ছিল অনেক স্পিরিটেড ইউথ, এবং আমরা যখন এই বড় হাউসটার ভেতরে থাকতাম, তখন এই আঙ্কেল প্রায় আর কি বের হয়ে যেত, এবং তাদের যে ঘোড়া রয়েছে সেই ঘোড়া নিয়ে, এবং ঘোড়ার সে রাইড করতে খুব ভালোবাসতো। তাছাড়াও সে এই বাড়িটাকেও অনেক ভালোবাসতো, এই বাড়ির যে বাগানটা রয়েছে সেই বাগানটাকেও অনেক ভালোবাসতো, এবং এই ঘোড়া নিয়ে রাইড করতে বের হয়ে সে মাঝে মাঝে হচ্ছে হান্টার যারা রয়েছে, শিকারী যারা রয়েছে, তাদের সঙ্গে যোগ দিত, এবং সবার কাছে সে একজন প্রশংসার লোক ছিল, এবং সবাই তাকে প্রশংসা করতো। বিশেষ করে এই গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড, সেও খুব প্রশংসা করতো তার, এবং বলছে যে আমি প্রায় তার সঙ্গে বের হতাম, তার পেছনে ঘোড়ার সঙ্গে বসতাম। বিশেষ করে আমি যখন লেম ফুটেড বয় ছিলাম, অর্থাৎ যখন আমি খুব একটা হাঁটতে পারতাম না, এবং আমি তার সঙ্গে উঠতাম, এবং অনেক রাস্তা অনেক সময় হাঁটাও লাগতো, তো সেটাও করতাম। এবং হাউ ইন আফটার লাইফ হি বিকেম লেম ফুটেড টু, বলছে যে পরবর্তীতে এই যে আঙ্কেল, সেও লেম ফুটেড হয়েছিল, এবং আই ডিড নট অলওয়েজ আই ফিয়ার, বলছে আমি তখন আর অ্যাকচুয়ালি ততটা সময় দিতাম না, যে সময়টা আর কি তিনি আমাকে দিতেন। আমি যখন লেম ফুটেড ছিলাম বা হাঁটতে পারতাম না সেই সময়, কিন্তু তিনি যখন পরবর্তীতে বয়সে যখন লেম ফুটেড হলেন, তখন আমি তাকে আর ওইভাবে সময় দিতে পারলাম না। অ্যান্ড হাউ হোয়েন হি ডাইড, এবং যখন তিনি মারা গেলেন। আচ্ছা, এই যে এইটুকু, এই বিশাল সেন্টেন্স, এইটুকুর সামারি বললাম, এইটুকুর পুরো লাইন বাই লাইন বললাম না, সামারিটা বললাম। Though he had not been dead an hour, it seemed as if he had died a great while ago. আচ্ছা, যখন তিনি মারা গেলেন তখন যদিও মনে হচ্ছে যে, মানে তিনি যখন মারা গেলেন তখন থেকে 1 ঘন্টা না যেতেই মনে হচ্ছিল যেন তিনি অনেক আগে মারা গেছেন। Such a distance there is betwixt my life and death. আচ্ছা, এরকমের একটা ডিস্টেন্স ছিল আমার কাছে, যে লাইফ এবং ডেথের ভেতরে মনে হচ্ছিল যেন অনেক বিশাল একটা ডিস্টেন্স। অর্থাৎ দেখবা, তোমরা খেয়াল করে দেখবা, তোমরা যারা শরৎচন্দ্রের বিলাসী গল্পটা পড়েছো, এখানে তোমরা দেখতে পাবা যে একটু আগে এক লোক যিনি জীবিত ছিলেন, সেই সময়টাতে তার সঙ্গে একরকম ব্যবহার, বা তিনি যখন মারা গেলেন পরক্ষণেই সেখানে কিন্তু অন্য রকমের একটা, এবং মনে হচ্ছে যেন দুইটার ভেতরে অনেক পার্থক্য। তো এইখানে রাইটার এরকম একটা এক্সাম্পল দিচ্ছেন যে যখন তিনি মারা গেলেন তখন একরকম, এবং তার আগে বেঁচে থাকার মুহূর্ত পর্যন্ত, তার এই দুইটা সময়ের ভেতরে যদিও 1 ঘন্টার মতো হয়েছে খুব হলে, কিন্তু তারপরেও মনে হচ্ছে, রাইটারের কাছে মনে হচ্ছে যেন এটা অনেক সময় পার হয়ে গেছে। And how I bore his death as I though pretty well at first, and afterward it haunted me. বলছে, এবং যখন সে মারা গেল আমি সেই সময়টাতে বোর হলাম, এবং খুব একটা খারাপ লাগে নাই, কিন্তু পরবর্তীতে যেটা হলো, এই তার মৃত্যুটা আমাকে অনেক হন্টেড করলো, বা আমি এটা মাঝে মাঝে চিন্তা করতাম তার এই মৃত্যুর বিষয়টা নিয়ে। And though I did not carry or take it to heart as some do, and as I think he would have done if I had died,
যদিও এই বিষয়টাকে আমি আর খুব বেশি দূর মানে নিয়ে গেলাম না, বা আমি আর মনে রাখলাম না, যদিও আরো অনেকেই এই বিষয়টা মনে রেখেছে। এবং অ্যাজ আই থিঙ্ক হি উড হ্যাভ ডান ইফ আই হ্যাড ডাইড, বলছে যে হয়তো বা তিনিও সেটাই করতেন যদি আমি মারা যেতাম, তাহলে তিনিও হয়তো বা এটাই করতেন যে তিনি খুব বেশি দিন মনে রাখতেন না। বা আরেকটা জিনিস হচ্ছে যে তিনিও হয়তো বা চিন্তা করতেন যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে, বিশেষ করে মারা যাওয়ার সময়টা থেকে হচ্ছে আমার বেঁচে থাকার সময়টা পর্যন্ত। এটাই মিসড হিম অল ডে লং, তবু আমি তাকে অনেক সারাদিন ব্যাপী মিস করি। অ্যান্ড নিউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম, এবং আমি তখনও জানতাম না যে আমি আসলে কতটা তাকে ভালোবাসি। আই মিসড হিজ কাইন্ডনেস, আমি তার যে দয়া সেইটাকে মিস করি। অ্যান্ড আই মিসড হিজ ক্রসনেস, এবং আমি তার যে ক্রসনেস সেটাকেও মিস করি। আমি তার যে অধ্যত্ত যে আচরণ সেটাকেও আমি অনেক মিস করি। অ্যান্ড উইশড হিম টু বি অ্যালিভ এগেইন, এবং আমি আশা করি যে সে আবার বেঁচে উঠবে, বা আবার সে যেন বেঁচে উঠে বা বেঁচে থাকে, বা আবার যেমন সে যেন জীবিত হয়, এটাও আমি ইচ্ছা করি। টু বি কোয়ারলিং উইথ হিম, তার সঙ্গে ঝগড়া করার জন্য। ফর উই কোয়ার্ড সামটাইমস, কারণ আমরা মাঝে মাঝে তার সঙ্গে ঝগড়া করতাম। রাদার দেন হ্যাভ হিম এগেইন, তাকে আরেকবার পাওয়ার চাইতে বরং। অ্যান্ড ওয়াজ অ্যাজ আনইজি উইদাউট হিম, অ্যান্ড হি দেয়ার poor uncle must have been when the doctor took off his life. আচ্ছা, এবারে যেটা বলছে যে তাকে পাওয়ার চাইতে বরং আমরা আনইজি ফিল করি তাকে, সে যখন নাই সেই সময়টাতেই। এবং আমাদের এই পোর আঙ্কেলটা যখন ডক্টর তাকে নিয়ে গেল, তো তখনকার কথা বলছেন যে সেই সময়টাতে তারা অনেক মিস করছে, বা অনেক মানে তাদের কষ্ট লাগছে, এই বিষয়টা তিনি বলছেন। হিয়ার দ্য চিলড্রেন ফেল এ ক্রাইং, এরপরে বাচ্চাগুলি কাঁদতে লাগলো। অ্যান্ড আস্কড ইফ দেয়ার লিটল মর্নিং হুইচ দে হ্যাড নো ওয়াজ নট ফর আঙ্কেল জন, এরপরে তারা কাঁদতে লাগলো এবং জিজ্ঞাসা করলো যে যদি তাদের লিটল মর্নিং, তাদের এই ছোট্ট কান্নাটা যদিও তাদের আঙ্কেল জনের জন্য না। আচ্ছা, অ্যান্ড দে লুকড আপ অ্যান্ড প্রেইড মি নট টু গো অন অ্যাবাউট দেয়ার আঙ্কেল, এবং তারা প্রার্থনা করলো এবং আমাকে বললো, তাকে বললো যে তাদের আঙ্কেলের বিষয়ে যে গল্পটা আমি শুরু করেছি এটা যেন আমি আর না বলি, আমি যেন আর না আগায় নিয়ে যাই, এই জন্য এটা বলে তারা কাঁদতে লাগলো। অর্থাৎ জন আঙ্কেলের প্রতি যে তাদের মায়া মমতা অনুভব করে যে তারা কাঁদছে তা না, বরং আমি যাতে এই গল্পটা না বলি আর যাতে আঙ্কেল সম্পর্কে আর না বলি সেই জন্য তারা কাঁদতে লাগলো। বাট টু টেল দেম সাম স্টোরিজ অ্যাবাউট দেয়ার প্রিটি ডেড মাদার, বরং তারা বলল তাদের যে প্রিটি ডেড মাদার তার সম্পর্কে তারা গল্প করতে বলল। দেন আই টোল্ড দেম হাউ ফর 7 long years in hope, sometimes in despair, yet persisting over, I quoted the fair Alice. ও আচ্ছা, এই 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 জিনিসগুলোতে আমি এবার যেটা বলি সেটা হচ্ছে যে যখন আঙ্কেল সম্পর্কে বললাম তখন বাচ্চারা কাঁদতে লাগলো। তো এটা অবভিয়াসলি নট যে আঙ্কেলের বাচ্চা মানে জন আঙ্কেলের সম্পর্কে দয়া মায়া অনুভব করে যে কাঁদছে তা না। মূলত তারা যেটা বললো যে তাদের যে মা, অর্থাৎ এই যে বাচ্চাগুলোর কথা বলছেন কবি, মানে রাইটার এখানে বলছেন এই বাচ্চাগুলো তার নিজেরই, এবং তাদের যে মা যে মারা গেছে তার নামও অ্যালিস। তো বলা হচ্ছে তার মা সম্পর্কে আর কি গল্প করতে বললো। যে প্রথমে গ্রেট গ্র্যান্ডমম সম্পর্কে বললো, তারপরে গ্রেট গ্র্যান্ডমমের যে হাজব্যান্ড জন, আঙ্কেল জন, তার সম্পর্কে বললো, এবং পরবর্তীতে তারা আবার রিকোয়েস্ট করলো যেন তাদের মায়ের সম্পর্কে যাতে কিছু বলি সেইটা আর কি। তার মা বলতে এখানে রাইটার চিন্তা করছেন এই বাচ্চাগুলি তার নিজের, আবার এই বাচ্চাগুলির যে মা সেটা তার ওয়াইফ হিসেবে তিনি চিন্তা করছেন, এবং তার ওয়াইফের নামও হচ্ছে অ্যালিস। এখানে যে বাচ্চাগুলি আছে সেই বাচ্চাগুলির ভেতরে একজনের নাম জন, যেটা কিনা আবার হচ্ছে ওই গ্রেট গ্র্যান্ডমমের হাজব্যান্ডের নামও। আবার এইখানে এই অ্যালিস নামে যে বাচ্চাটা তাকে নক করছে সেই বাচ্চাটার নাম যেমন অ্যালিস, তার যে বিলাভেড বা প্রেমিকা যেটা তার নামও হচ্ছে অ্যালিস। তো এবার আমরা অ্যালিস সম্পর্কে অর্থাৎ তার যে প্রেমিকা সম্পর্কে সেই প্রেমিকা সম্পর্কে যদি বলতে যাই, সেখানে বলতে গিয়ে রাইটার যেটা বলছেন যে আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম যে প্রায় 7 বছর আমি অনেক আশা নিয়ে মাঝে মাঝে হতাশা নিয়ে তার পেছনে ঘুরলাম এবং তাকে আমার ভালোবাসার কথা জানালাম, অ্যালিসের প্রতি তার ভালোবাসার কথা জানালো। And as much as children could understand, I explained to them what coyness and difficulty and denial meant in maidens
when suddenly turning to Alice, the soul of the first Alice looked out at her eyes with such a reality or representment that I became in doubt which of them stood there before me, or whose that bright hair was. আচ্ছা, এইখানে এবার যেটা বলছে রাইটার সেটা হচ্ছে যে আমি এই বাচ্চাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম এবং আমি এক্সপ্লেইন করলাম যে কতটা ছিল এই আমার যে প্রেমিকা অ্যালিস, তার যে কয়নেস, তার যে লজ্জা, তার ভেতরে যে ডিফিকাল্টি ছিল সেইটা, এমনকি তার যে রিফিউজ বা ডেনিয়াল যে বিষয়গুলি, সেগুলো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং আমি তাদেরকে যখন এইভাবে বোঝাচ্ছিলাম তখন সাডেনলি আমি অ্যালিস নামক যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটার দিকে তাকালাম এবং দেখলাম সেই বাচ্চাটার চেহারা বা তার যে লুকিংটা অনেকটা আর কি ওই আমার যে প্রেমিকা অ্যালিস সেই অ্যালিসের মতোই, এবং সেই প্রেমিকাকেই যেন এই বাচ্চাটা রিপ্রেজেন্ট করছে। এবং আমি সন্দিহান হলাম যে আমার সামনে কে দাঁড়িয়ে রয়েছে, আমার সামনে ওই আমার প্রেমিকাই দাঁড়িয়ে রয়েছে নাকি অন্য কেউ, অথবা এই অ্যালিসের ভেতরে আমি যে ব্রাইট হেয়ারটা দেখতে পাচ্ছি এই ব্রাইট হেয়ারটা কার, অ্যাকচুয়ালি এই অ্যালিসের নাকি ওই অ্যালিসের। এখানে অ্যাকচুয়ালি রাইটার তার যে প্রেমিকার যে ছায়াটা সেই ছায়াটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার ভেতরে। And while I stood gazing, both the children gradually grew fainter to my view, receding and still receding till nothing and at last but two mournful features were seen in the uttermost distance, and which without speech strangely impressed upon me the effects of speech. এখানে এবার রাইটার যেটা বলছে যে এইটা দেখতে দেখতে যখন আমি হঠাৎ করে মানে জেগে উঠলাম তখন দেখলাম যে এই দুইটা যে বাচ্চার যে অন এবং অ্যালিস তারা আর আমার চোখের সামনে নাই, তারা ভ্যানিশ হয়ে গেল। এবং দূরে আমি দুইটা মর্নফুল ফিচার দেখতে পেলাম, মানে আমি দুইটা মর্নফুল ফিচার দেখতে পেলাম দেখা গেল আটমোস্ট ডিস্টেন্সে। এবং তারা কোনো ধরনের কথা বলছে না এবং স্ট্রেঞ্জলি ইমপ্রেসড আপন মি, এবং তারা আমার উপর এক ধরনের ইফেক্ট ফেললো, তাদের স্পিচ, তারা এক ধরনের কথা বলছিল, ইফেক্ট অফ স্পিচ মনে হলো আর কি। তারা যদিও কথা বলছিল না কিন্তু মনে হচ্ছিল যেন তারা কথা বলছে। অর্থাৎ এইবার এই রাইটার যেটা বলছে যে এতক্ষণ তিনি যে বাচ্চাদের সঙ্গে কথা বলছিলেন এই বাচ্চারা অ্যাকচুয়ালি তার দিবা স্বপ্ন, অর্থাৎ তিনি তার যে হচ্ছে মানে বিছানা বা যে কোচ বা চেয়ার, সে চেয়ারের উপরে তিনি রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, এবং ঘুমিয়ে গিয়ে তিনি ঘুমিয়ে দেখতে পাচ্ছেন যে দুইটা বাচ্চা এসছে তার কাছে গল্প শুনতে, এবং তিনি এই গল্পগুলো শোনাচ্ছিলেন। যখন তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠলেন দেখলেন যে তার বাচ্চাগুলি নাই, মানে যেটা অ্যাকচুয়ালি ঘুমের ভেতরে যেহেতু হচ্ছিল। তো এবার যেটি বলছেন যে এই রকম যখন হচ্ছে তখন যেন তিনি দেখতে পাচ্ছেন অনেক দূরে বাচ্চাগুলি রয়েছে, এবং বাচ্চাগুলির যদিও কথা বলছে না কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন তাদের একটা অদ্ভুত ধরনের একটা প্রেশার তিনি ফিল করছেন এবং তারা যেন কথা বলছে। এবং তারা যেটা বলছে যে উই আর নট অ্যালিস নর অফ দি নর উই আর চিলড্রেন অ্যাট অল, মানে ওই বাচ্চাগুলি বলছে যে আমরা অ্যালিসও না এবং আমরা তোমার মানে তুমি যেটা সেটাও না, এবং আমরা অ্যাকচুয়ালি বাচ্চা নই। দ্য চিলড্রেন অফ অ্যালিস কল বার্ট্রাম ফাদার, উই আর নাথিং, আমরা কিছুই না, লেস দেন নাথিং, আমরা মানে নাথিং এর চেয়েও কিছু না, একেবারে কিছুই না আর কি। অ্যান্ড ড্রিমস, মূলত তারা হচ্ছে স্বপ্ন বা স্বপ্নের ভেতরে যেন তাদেরকে দেখছে, এটাই আর কি বলছেন যে অ্যাকচুয়ালি এই যে বাচ্চাগুলি এগুলো আসলে বাচ্চা না, এগুলো হচ্ছে একটা ড্রিম। এরপরে যেটা বলছেন যে উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন, বলছে যে আমরা, অর্থাৎ এই বাচ্চাগুলি যেন বলছে যে আমরা সেইগুলো যেগুলো হতে পারতাম, অ্যান্ড মাস্ট ওয়েট আপন দ্য টেরিয়াস শোর অফ লেট মিলিয়ন্স অফ এজেস বিফোর উই হ্যাভ এক্সিস্টেন্স অ্যান্ড এ নেম। আচ্ছা, বলছে যে আমরা হতে পারতাম এবং আমরা হইনি, এবং আমরা অবশ্যই ওয়েট করব লেতে, লেত বলতে মাটির নিচের, মানে এক কথায় হেল, যেটা সে হেলকে বলা হয় লেত। বলছে মিলিয়ন অফ এজেস আমরা ওয়েট করবো সেখানে আমাদের এক্সিস্টেন্সের জন্য এবং আমাদের একটা নামের জন্য। আচ্ছা, এইটুকু যদি আমি আরেকটু বলি সেটা হচ্ছে যে এরকম যে বাচ্চাগুলিকে যেন দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন এবং বাচ্চাগুলি যেন বলছে যে আমরা আসলে কিছুই না, আমরা একটা স্বপ্ন, এবং আমরা কিন্তু হতে পারতাম, যদি তুমি ওই অ্যালিসকে বিয়ে করতে পারতে বা তুমি যদি আজকে ব্যাচেলর না থাকতে তাহলে আমরা আজকে হতে পারতাম, কিন্তু আমরা হইনি, আমরা অনেক দিন যাবত ওয়েট করছি এবং আমাদের এক্সিস্টেন্সের জন্য আমরা এবং আমরা আমাদের নেমের জন্য। তো রাইটার এখানে যেটা বলছে যে তিনি যদি বিয়ে করতেন তাহলে এই বাচ্চাগুলি হয়তো বা তারই থাকতো, এবং তিনি তার দিবা স্বপ্নের জন্য এটা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলি যেন বলছে তুমি যদি বিয়ে করতে তাহলে আমরা জন্মগ্রহণ করতে পারতাম, এবং যেহেতু তুমি বিয়ে করো নাই যেহেতু আমরা জন্মগ্রহণ করতে পারছি না বা আমাদের এক্সিস্টেন্সও হচ্ছে না। অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওয়াকিং, এবং তৎক্ষণাৎ
জেগে উঠে আই ফাউন্ড মাইসেলফ কোয়াইটলি সিটেড ইন মাই ব্যাচেলর আর্ম চেয়ার। আচ্ছা, এই যে বলছে যে ইমিডিয়েটলি জায়গা পেয়ে আমি দেখতে পেলাম যে আমি বসে আছি আমার যে ব্যাচেলর আর্ম চেয়ার, সেই আর্ম চেয়ারের উপরে। হোয়ার আই হ্যাড ফলেন অ্যাসলিপ, যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উইথ দ্য ফেইথফুল ব্রিগেড আনচেঞ্জড মাই সাইট, বাট জন এল or James Elia was gone forever. ফেইথফুল ব্রিজেড বলতে তার যে একটা মানে শোয়ার যে স্টাইল বা বসার যে স্টাইল, সেই স্টাইলটার কথা বলছে, যে এই স্টাইলটা আনচেঞ্জড অবস্থায় আমি একদিকে এক সাইডে হয়ে শুয়েছিলাম ওই চেয়ারের দিকে। তো বলছে যেই পাশটাতে জন ছিল, জন এল বলতে ওই যে যে বাচ্চাটার কথা বলা হচ্ছিল সেই বাচ্চাটা ছিল। তো বলছে সেই বাচ্চাটাকে আর দেখলাম না, এবং ওয়াজ গন ফর এভার, এবং সেই বাচ্চাটা যেন চিরকালের জন্য হারিয়ে গেল। আচ্ছা, তো এই এই যে গল্পটা, এই গল্পটার একটু সামারি যদি আরেকবার আমি বলে দিই, তাহলে ব্যাপারটা এরকম যে এখানে রাইটার একদিন তার যেই বাড়ি, সেই বাড়ির বারান্দায় তিনি একটা চেয়ার, তার ব্যাচেলর চেয়ার বলছেন তিনি, হাতল আলোয়া চেয়ার, সেখানে তিনি ঘুমিয়ে পড়েন, এবং ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন দেখতে পান যে তার কাছে দুইজন বাচ্চা তার দুই পাশে, এবং তারা অ্যাকচুয়ালি গল্প শুনতে চাচ্ছে, এবং তিনি গল্প বলা শুরু করলেন। তিনি গল্প বলা শুরু করলেন একটা বড় বাড়ির, তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার তার সম্পর্কে, এবং গ্রেট গ্র্যান্ডমাদারের যে হাজব্যান্ড তার সম্পর্কে। তিনি তাদের সম্পর্কে বলতে বলতে তার বাড়ি সম্পর্কে বললেন, এবং এই বাড়িতে তার রাইটারের কিভাবে ছোটবেলায় কেটেছে সেটা বললেন, এবং আঙ্কেলের সঙ্গে তার যে সুসম্পর্ক, এবং আঙ্কেলের সঙ্গে তার যে সময়টা কেটেছে, আঙ্কেল মারা গেছেন একটা সময়, বা মারা যাওয়ার মুহূর্তটাও তিনি এইভাবে বর্ণনা করছেন। তো একটা সময় তিনি এভাবে বর্ণনা করতে করতে তিনি হঠাৎ করে যখন মানে মানে বর্ণনা করতে করতে একটা সময় বাচ্চারা অনুরোধ করলো যে যাতে করে তাকে তার মানে বাচ্চাদের মার সম্পর্কে যেন বলা হয়। তো এতক্ষণ পর্যন্ত তিনি যে বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, এগুলো অ্যাপারেন্টলি মনে হচ্ছে তার নিজের বাচ্চা, এবং তাদের মা সম্পর্কে বলতে রাইটারের যে বিলাভেড প্রেমিকা তার সম্পর্কে যেন তারা বলতে বলছে। এবার তিনি রাইটারের বিলাভেড সম্পর্কে বলতে শুরু করলেন যে তিনি তার পেছনে প্রায় 7 বছর ঘুরেছেন, কিন্তু তাকে তিনি বিয়ে করতে পারেন নাই। তো বলছেন যে মানে এরকম বলতে বলতে হঠাৎ করে তিনি জাগা হয়ে গেলেন, বা ঘুম থেকে জেগে উঠলেন, এবং দেখলেন যে বাচ্চাগুলি নাই। এবং তিনি যেন দূর থেকে যেন মানে শুনতে পাচ্ছেন যেন বাচ্চাগুলি যেন বলছে যে তুমি যদি আজকে বিয়ে করতে ওই অ্যালিসকে, বা অন্য জায়গায় কাউকে হোক না কেন, তাহলে আমাদের মতো তোমার কিছু বাচ্চা থাকতো, এবং তারা এভাবে ঠিক গল্প শুনতে চাইতো বা এরকম। তো আমরা মিলিয়ন বছর ধরে ওয়েট করছি বা ওয়েট করব লেদে এবং আমাদের এক্সিস্টেন্স এবং নেমের জন্য। তো রাইটার এই বিষয়টা আর কি ফিল করছেন। তো এইখানে যেটা আছে যে এই কবিতাটা মানে এই যে রাইটিংটা, এই রাইটিংটার যে থিম, সেই থিমটা আমি আগেই বলেছি। তো এইখানে এই রাইটিংটা বাংলা করতে গিয়ে অনেক বড় বড় 2-3টা সেন্টেন্স রয়েছে, যে সেন্টেন্সগুলো আমি একবারে পড়ে এসেছি। তো এখানে হতাশ হওয়ার কিছু নাই, ওইগুলো তোমরা ওইভাবেই সামারাইজ করবে তাহলেই হবে। আর এইটার যে সামারিটা সেটা শেষে বললাম বা শুরুতেও একটু বলেছি, সুতরাং এটা আশা করছি তোমরা বুঝতে পারবে যে এটা সম্পূর্ণটাই একটা লস অফ অপরচুনিটি, লস অফ হোপ, লস অফ সামওয়ান নিয়ার অ্যান্ড ডিয়ারেস্ট, এবং লস অফ চিলড্রেন, এবং রিগ্রেট, বাচ্চা পাওয়ার বা বাচ্চাদের জন্য যে রিগ্রেট, সেইটা সম্পর্কে অল অ্যাবাউট হচ্ছে এই এসেটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ঈদের রাত্রিতে অনেক রিকোয়েস্টের প্রেক্ষিতে করে দিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।